ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি চতুর্থ বর্ষের আন্তর্জাতিক বাণিজ্যের ষষ্ঠ অধ্যায় বৈদেশিক বিনিময় বাজার নিয়ে আজ আলোচনা করব। বৈদেশিক বিনিময় বাজার অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের আমরা গত ক্লাসে কিছু অংশ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা বৈদেশিক বিনিময় বাজারের বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের বৈদেশিক বিনিময় বাজারের যে বিষয়গুলি নিয়ে আমি আজকে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে বৈদেশিক মুদ্রার ভারসাম্য বিনিময় হার কি, চিত্রের মাধ্যমে ভারসাম্য বিনিময় হার উপস্থাপন, পরিবর্তনশীল বা সঞ্চরণশীল বৈদেশিক বিনিময় হার, স্থির এবং পরিবর্তনশীল বিনিময় হারের মধ্যকার পার্থক্য, পরোক্ষ ও পরোক্ষ বিনিময় হার, মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য বা কারণসমূহ, মুদ্রার অবমূল্যায়নের ফলাফল, মুদ্রার অবমূল্যায়নের সমস্যা এবং লেনদেনের ভারসাম্য। তাহলে আমরা প্রথমেই জেনে নেই বৈদেশিক মুদ্রার ভারসাম্য বিনিময় হারটি কি। সুপ্রিয় শিক্ষার্থী, বৈদেশিক মুদ্রার বিনিময় হার সকল ক্ষেত্রে স্থির থাকে না। একটি নির্দিষ্ট সময়ে বৈদেশিক মুদ্রা স্থিতিশীল পর্যায়ে এসে নির্ধারিত হয়ে থাকে। এই স্থিতিশীল হারকে ভারসাম্য হার বা ইকুইলিব্রিয়াম রেট বলে। বৈদেশিক মুদ্রার বিনিময় অর্থাৎ বৈদেশিক মুদ্রার ভারসাম্য বিনিময় হার এমন একটি অনুপাত বা হার যেখানে কোনো দেশের বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহ পরস্পর সমান থাকে। বৈদেশিক মুদ্রার বিনিময় হার সম্পর্কে অর্থনীতিবিদগণ নানান অভিমত ব্যক্ত করেছেন। আমরা দেখি একটু কি অভিমত অর্থনীতিবিদগণ ব্যক্ত করেছেন। প্রথমে আমরা দেখি অধ্যাপক রেঞ্জার নার্কস এর মতে, দ্য ইকুইলিব্রিয়াম এক্সচেঞ্জ রেট ইজ দ্যাট রেট which over a certain period of time keeps the balance of payments in equilibrium. দেখো, লিগ অফ নেশনস এর ইন্টারন্যাশনাল কারেন্সি এক্সপেরিয়েন্স গ্রন্থে ভারসাম্য বিনিময় হারকে বর্ণনা করেছে এভাবে: as one that maintains the balance of payments equilibrium without a degree of unemployment greater than the rest of the world. দেখো, এই যে কোনো একটি অর্থাৎ কি কোনো একটি নির্দিষ্ট সময়ে বৈদেশিক মুদ্রার বিনিময় বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহ যখন পরস্পর সমান থাকে তখন তাকে বলা হয় বৈদেশিক মুদ্রার ভারসাম্য বিনিময় হার। অর্থাৎ এই হার বা অনুপাত কোনো দেশের বৈদেশিক মুদ্রার বিনিময়ের চাহিদা ও সরবরাহ সমান হয়, ফলে কি হয়, দেশটির আন্তর্জাতিক সঞ্চিতির কোনো পরিবর্তন না করে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে সমর্থ হয়। অর্থাৎ কি কোনো একটি নির্দিষ্ট সময়ে বৈদেশিক মুদ্রার বিনিময় বাজারে বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহ যখন পরস্পর সমান হয়ে থাকে তখন তাকে বলা হয় বৈদেশিক মুদ্রার ভারসাম্য বিনিময় হার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বৈদেশিক মুদ্রার ভারসাম্য বিনিময় হার কি বিষয়টি বুঝতে পেরেছ। এখন আমি এই বৈদেশিক মুদ্রার বিনিময় হার বা বিনিময় হারের ভারসাম্য বিনিময় হারের একটি চিত্র আমি তুলে ধরছি, যার মাধ্যমে ভারসাম্য বিনিময় হার উপস্থাপন করা হয়েছে। আমরা একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে চিত্রে OX রেখায় বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহ এবং OY রেখায় বিনিময় হার নির্দেশ করা হয় বা হয়েছে। চিত্রে দেখো DD1 রেখা বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা এবং SS1 রেখা বৈদেশিক মুদ্রার সরবরাহ রেখার দিক নির্দেশ করছে বা নির্দেশ করা হয়েছে। এখন দেখা যায় যে DD1 ও SS1 রেখাদ্বয় কি করছে, দেখো পরস্পর N বিন্দুতে ছেদ করেছে, ইন্টারসেক্ট করেছে, ফলে N বিন্দুতে বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহ পরস্পর সমান হয়ে থাকে। অর্থাৎ OM ও OE হলো ভারসাম্য বিনিময় হার। চিত্রে দেখা যাচ্ছে যে OE on
বিনিময় হারে বৈদেশিক মুদ্রার সরবরাহ অপেক্ষা চাহিদা কিউআর পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত হয়, এতে বিনিময় হার বাড়তে থাকে। অন্যদিকে দেখো OE2 বিনিময় হার বৈদেশিক মুদ্রার চাহিদা অপেক্ষা সরবরাহ টিপি পরিমাণ বেশি, ফলে এন বিন্দুতে বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহ নির্ধারিত হওয়ায় OE অবস্থায় ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি ভারসাম্য বিনিময় হারটি তোমরা চিত্রের মাধ্যমে বুঝতে পেরেছ। দেখো এখানে ভারসাম্য বিনিময় হারের যে চিত্রের যে ডিটেলসটা বর্ণনা করে আমি লিখে দিয়েছি, তোমরা এটা দেখে নিও। এরপরে যেটি আসবে সেটি হচ্ছে পরিবর্তনশীল বা সঞ্চরণশীল বৈদেশিক বিনিময় হার। বৈদেশিক বিনিময় বাজারে চাহিদা সরবরাহ পরিবর্তনের কারণে মুদ্রার বিনিময় হার বিভিন্ন স্তরে বা হারে নির্ধারিত হয়ে থাকে, যা সঞ্চরণশীল বিনিময় হার নামে পরিচিত। অর্থাৎ বিভিন্ন সময়ে বিভিন্ন স্তরে বিনিময় হারের পরিবর্তনই হলো বৈদেশিক পরিবর্তনশীল বিনিময় হার। বিনিময় বাজারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন কার্যকর পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে থাকে এবং এই প্রভাব চাহিদা যোগানের ক্ষেত্রকে প্রভাবিত করে থাকে। অর্থাৎ যে পরিবর্তনশীল পর্যায়ে মুদ্রা কর্তৃপক্ষ বিনিময় বাজারে হস্তক্ষেপ করে না, বলা যায় যে এটি পরিবর্তনশীল হারের একটি বিশেষ বৈশিষ্ট্য হিসাবে বিবেচিত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো যে ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার বিনিময় হার চাহিদা যোগানের পরিবর্তন দ্বারা নির্ধারিত হয়, তাই হচ্ছে পরিবর্তনশীল বৈদেশিক বিনিময় হার। আমরা একটি ছবির মাধ্যমে দেখি বিষয়টি কি আছে ছবিতে। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে দুটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। দেখো 1 ও 2 দুটা চিত্র, এবং এই চিত্রের SFE1 বৈদেশিক বিনিময় হারের সরবরাহ রেখা এবং DFE1 হলো চাহিদা রেখা। এখন চিত্র 1 এবং 2 এ দেখো FE0 হলো নির্ধারিত বিনিময় হার। 1 নং চিত্র অনুযায়ী DFE1 স্থির থেকে সরবরাহ হ্রাস পেয়ে SFE0 বা বৃদ্ধি পেয়ে SFE2 হলে বৈদেশিক বিনিময় হার বৃদ্ধি পেয়ে FE2 বা হ্রাস পেয়ে FE1 হবে। এরপরে দেখো চিত্র 2 নং চিত্রে কি আছে আমরা একটু দেখি। 2 নং চিত্র অনুযায়ী সরবরাহ SFE1 স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেয়ে DFE2 অথবা হ্রাস পেয়ে DFE0 হলে বৈদেশিক বিনিময় হার বৃদ্ধি পেয়ে FE1 বা হ্রাস পেয়ে FE2 হয়ে থাকে। তাহলে কি যে পরিবর্তনশীল বৈদেশিক বিনিময় হার চাহিদা ও সরবরাহের পরিবর্তনের মাধ্যমে হ্রাস বৃদ্ধি পেয়ে থাকে। এখানে পরিবর্তনশীল বা সঞ্চরণশীল বৈদেশিক বিনিময় হারের চিত্রের বর্ণনা দেওয়া আছে, তোমরা দেখে নিও। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটি পড়ব সেটি হচ্ছে স্থির এবং পরিবর্তনশীল বিনিময় হারের মধ্যে পার্থক্য। প্রথমে দেখি সংজ্ঞাগত পার্থক্য কি স্থির বিনিময় হার এবং পরিবর্তনশীল বিনিময় হারের মধ্যে। দেখো সংজ্ঞাগত পার্থক্য কি, অভ্যন্তরীণ স্থিতিশীলতার প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার বিনিময় হার IMF এর নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট স্তরে স্থির রাখলে তাকে স্থির বিনিময় হার বলে। পক্ষান্তরে বৈদেশিক বিনিময় বাজারে চাহিদা ও সরবরাহের পরিবর্তনের কারণে মুদ্রার বিনিময় হার বিভিন্ন স্তর বা হারে নির্ধারিত হয়ে থাকে, যা পরিবর্তনশীল বিনিময় হার হিসাবে পরিচিত। দেখো নমনীয়তা। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে স্থির বিনিময় হার অনেকটা অনমনীয় এবং পরিবর্তনশীল বিনিময় হারটা নমনীয় পদ্ধতি। অর্থাৎ কি আমরা স্থির বৈদেশিক বিনিময় হার কি হয় অনেকটা নমনীয় পদ্ধতি হিসাবে সর্বজনের কাছে এটা বিবেচিত হয়ে থাকে, এবং অন্যদিকে যে পরিবর্তনশীল বৈদেশিক বিনিময় হার নমনীয় পদ্ধতি হিসাবে সকলের কাছে পরিচিত। এরপর দেখো আমদানি রপ্তানির উপর প্রভাব। এখানে স্থির বিনিময় হারে আমদানি রপ্তানির উপরে কোনো উল্লেখযোগ্য
প্রভাব নেই, কিন্তু পরিবর্তনশীল বিনিময় হারে এটা বহুল অংশে প্রভাবিত হয়ে থাকে। দেখো ফটকা কারবারের সুযোগ। ফটকা কারবারের সুযোগটা কি? সীমিত স্থির বিনিময় হারে এবং পরিবর্তনশীল বিনিময় হারে দেখা যায় ব্যাপক সুযোগ আছে এখানে। অর্থাৎ দেখো যে স্থির বৈদেশিক বিনিময় হারের অধীনে বিনিময়ের বাজারে ফটকা কারবারের সুযোগ সৃষ্টির সম্ভাবনা খুবই কম। এরপরে আসছে কি? বিনিময় হারের হ্রাস বৃদ্ধি। এখানে বিনিময় হারের হ্রাস বৃদ্ধি স্থির বিনিময় হারের সীমিত হ্রাস পায় বা বৃদ্ধি ঘটে সীমিত আকারে, কিন্তু পরিবর্তনশীল বিনিময় হারে সীমাহীন সুযোগ আছে বিনিময় হারের হ্রাস বৃদ্ধি করার। সুদের প্রভাব, এখানে সুদের প্রভাব অত্যন্ত নগণ্য। এখানে পরিবর্তনশীল বিনিময় হারে সুদের প্রভাব ব্যাপক। বিনিময় হারের মাত্রা এখানে একক বিনিময় হার, স্থির বিনিময় হারে এবং পরিবর্তনশীল বিনিময় হারে বহু বিনিময় হার। বিনিময় হারের ভিন্নতা। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে স্থির বিনিময় হারে সীমিত পরিসরে পেগিং পদ্ধতিতে ওঠানামা করে, কিন্তু পরিবর্তনশীল বিনিময় হারে বিভিন্ন সময় ভিন্নতা দেখা দেয়। রিজার্ভের ওপর প্রভাব। স্থির বিনিময় হারে রিজার্ভ স্থিতিশীল থাকে এবং পরিবর্তনশীল বিনিময় হারে সামগ্রিক রিজার্ভ পরিবর্তনের সৃষ্টি করতে পারে। দেখো কর্তৃপক্ষের হস্তক্ষেপ। বিষয়টা হচ্ছে যে কর্তৃপক্ষের হস্তক্ষেপটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে বৈদেশিক বিনিময় হার স্থিতিশীল রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে। দেখো এখানে বৈদেশিক মুদ্রা বাজারে হস্তক্ষেপের মাধ্যমে মুদ্রা কর্তৃপক্ষ স্থির বৈদেশিক বিনিময় হার স্থিতিশীল রাখার ক্ষেত্রে কি করে ব্যাপক ভূমিকা এখানে রাখে, কিন্তু পরিবর্তনশীল পর্যায়ে মুদ্রা কর্তৃপক্ষ হস্তক্ষেপ করে না। বিনিময়ের এক্ষেত্রে অবাধ প্রক্রিয়া প্রভাব দেখা দেয় বা দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা যেটি শিখব সেটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ বিনিময় হার কি। প্রত্যক্ষ বিনিময় হার নির্ধারণের ক্ষেত্রে বিদেশি মুদ্রাকে স্থির এবং দেশীয় মুদ্রাকে পরিবর্তনশীল ধরা হয়। বিনিময় হারের এই পদ্ধতিতে বিনিময় হার বিদেশি মুদ্রার স্থির এককের সাথে দেশীয় পরিবর্তনশীল এককের মধ্যে নির্ধারণ করা হয়। বৈদেশিক বিনিময় হারের ক্ষেত্রে প্রত্যক্ষ বিনিময় হার ব্যবস্থা অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা হিসাবে স্বীকৃত বা গৃহীত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আমি একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝানোর চেষ্টা করতেছি। প্রত্যক্ষ বিনিময় হার যদি দেখো মার্কিন $1 বিনিময়ের হার যদি 72 টাকা হয়, তাহলে এক্ষেত্রে মার্কিন ডলার স্থির এবং দেশীয় মুদ্রা হবে পরিবর্তনশীল প্রকৃতির। সুপ্রিয় শিক্ষার্থী, প্রত্যক্ষ বিনিময় হারের ক্ষেত্রে প্রচলিত গ্রহণীয় নীতি হলো কম মূল্যে ক্রয় এবং অধিক মূল্যে বিক্রয়, অর্থাৎ বাই লো অ্যান্ড সেল হাই। বাই লো অ্যান্ড সেল হাই। লন্ডন বিনিময় বাজারে প্রত্যক্ষ পদ্ধতিকে পেন্স হার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এরপরে আসছে কি আমরা পরোক্ষ বিনিময় হারটি কি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, পরোক্ষ বিনিময় হার হলো এমন এক পদ্ধতি যে ক্ষেত্রে বিনিময় হার দেশীয় মুদ্রার স্থির এককের সাথে বিদেশি মুদ্রার পরিবর্তনশীল এককের মধ্যে নির্ধারণ করা হয়ে থাকে। পরোক্ষ বিনিময় হারের ক্ষেত্রে প্রচলিত গ্রহণীয় নীতি হলো অধিক মূল্যে ক্রয় এবং কম মূল্যে বিক্রয়। আমি একটি উদাহরণের মাধ্যমে বুঝাই দিই। দেখো বাংলাদেশি 125 টাকার সাথে যদি যুক্তরাজ্যের 1 পাউন্ডের বিনিময় হার নির্ধারণ করা হয়, এক্ষেত্রে বাংলাদেশি মুদ্রা স্থির এবং যুক্তরাজ্যের মুদ্রা পরিবর্তনশীল মুদ্রা হিসেবে ধরা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রত্যক্ষ এবং পরোক্ষ বিনিময় হার। এরপরে আমরা একটু দেখি মুদ্রা অবমূল্যায়নের উদ্দেশ্য বা কারণসমূহ। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রে মুদ্রার মূল্যের মধ্যে সামঞ্জস্য বিধান করার প্রয়োজনে মুদ্রার অবমূল্যায়ন করা হয়ে থাকে। তারপরে দেখো এই আমদানি রপ্তানি বাণিজ্যের উপর নিয়ন্ত্রণ আরোপ করার পর যে ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়, ঠিক তার পূর্ব মুহূর্তে অবমূল্যায়ন করা হয়। এর ফলে কি হয়, পূর্বের ভারসাম্য অবস্থা বজায় থাকবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে লেনদেনের ঘাটতি দূর করার ক্ষেত্রে অবমূল্যায়নের গুরুত্ব ব্যাপক। মুদ্রা অবমূল্যায়নে আমদানি কমবে এবং রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, লেনদেনের ঘাটতি দূর করা সম্ভব এর মুদ্রা অবমূল্যায়নের মাধ্যমে। রপ্তানি
বৃদ্ধি পায় এবং আমদানির বিকল্প শিল্প সম্প্রসারিত হয়, ফলে কি হয়, বেকারত্ব হ্রাস পাবে। এবং দেখো যে বিদেশি মুদ্রা অবমূল্যায়নের বিরূপ প্রভাব হতে দেশীয় বাণিজ্যকে রক্ষা করার প্রয়োজনে মুদ্রার অবমূল্যায়নের প্রয়োজন পড়ে। তারপরে দেখো বিদেশি মুদ্রার চোরাচালান ও অবৈধ বাণিজ্য রোধ করার প্রয়োজনে মুদ্রার অবমূল্যায়ন করা হয়। ডাম্পিং নীতির প্রতিরোধের জন্য দেশীয় মুদ্রার অবমূল্যায়ন করা হয়ে থাকে। দেশে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত ও আকৃষ্ট করার জন্য অনেক সময় দেশীয় মুদ্রার অবমূল্যায়ন করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এই যে মুদ্রার অবমূল্যায়নের মাধ্যমে একটি দেশ কোনো কোনো ক্ষেত্রে উপকৃত হয়ে থাকে। মুদ্রা অবমূল্যায়নের মাধ্যমে একটি দেশের আর্থসামাজিক অবস্থার ক্ষেত্র হিসাবে স্থিতিশীল রাখা সম্ভবপর হলেও দেখা যায় যে মুদ্রার অবমূল্যায়নের কারণে উন্নত দেশসমূহ সাথে অনুন্নত উন্নয়নশীল দেশসমূহের মধ্যে অসহযোগিতার যে ক্ষেত্র তৈরি হয়, তাতে উন্নত ও উন্নয়নশীল দেশসমূহে বাণিজ্যের ঘাটতি দূর করা সহ বা বহু ক্ষেত্রে সমস্যার সমাধান অসম্পূর্ণই থেকে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমি যেটি পড়াবো সেটি হচ্ছে মুদ্রার অবমূল্যায়নের ফলাফল। দেখো মুদ্রার অবমূল্যায়নের কিছু ফলাফল আছে, আমি প্রথমে একটু পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে বাণিজ্যের স্থিতির ঘাটতি দূর করা, মুদ্রার অবমূল্যায়ন অভ্যন্তরীণ প্রভাব, মুদ্রার অবমূল্যায়নের আন্তর্জাতিক প্রভাব, তারপরে আছে মূল্য ও মজুরির ক্ষেত্রে প্রতিক্রিয়া, অভ্যন্তরীণ আয় ও সম্পদ বন্টনের ক্ষেত্রে প্রতিক্রিয়া, বিদেশি ক্রেতাদের নিকট পণ্য সামগ্রীর মূল্যের প্রভাব, বাণিজ্য শর্তের ক্ষেত্রে প্রতিক্রিয়া এবং অন্যান্য ক্ষেত্রের প্রতিক্রিয়া। তাহলে আমি প্রথমেই যাই বাণিজ্য স্থিতির ঘাটতি দূর করে কিভাবে, সেটি আমি একটু দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এই যে মুদ্রার অবমূল্যায়নের ফলে কি হয়, যে বাণিজ্য ঘাটতি দূর করার ক্ষেত্রে এটা ব্যাপক ভূমিকা পালন করে। যে বলা যায় যে এটি একটি কার্যকর এবং চূড়ান্ত পদ্ধতি হিসাবে গৃহীত হয়ে থাকে। মুদ্রার অবমূল্যায়নের প্রভাবে আমদানি হ্রাস পায় এবং অন্যদিকে দেখা যায় যে রপ্তানি বৃদ্ধি পায়। আর ফলে কি হয় যে তোমার বাণিজ্য থেকে বিরাজমান যে ঘাটতি, সেই ঘাটতি দূর করা সম্ভবপর হয়ে ওঠে। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি মুদ্রার অবমূল্যায়নের অভ্যন্তরীণ প্রভাব। মুদ্রার অবমূল্যায়নের অভ্যন্তরীণ প্রভাব আবার দুটি দিক আছে। একটি হচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায়, আরেকটি হচ্ছে আমদানিকৃত পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশীয় পণ্য উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধি পায়। অর্থাৎ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পায় কি, সেটা দেখো রপ্তানির মাধ্যমে রপ্তানিকারকগণ বেশি পরিমাণ বিদেশি মুদ্রা আয় করে এবং বেশি পরিমাণে দেশীয় মুদ্রা আয় করার ফলে যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির পাশাপাশি দেশের জাতীয় আয়কে উন্নত করে থাকে। এরপর দেখো আমদানিকৃত পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশীয় পণ্য উৎপাদনে বিনিয়োগ বৃদ্ধি পায়। এরপরে দেখো মুদ্রা অবমূল্যায়নের আন্তর্জাতিক প্রভাব। প্রথমে আসে আমদানিকৃত পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পায় এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে বিদেশি রাষ্ট্রের নিকট অবমূল্যায়নকারী দেশের রপ্তানিকৃত পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। মূল্য প্রয়োজনীয় মজুরির ক্ষেত্রে প্রতিক্রিয়া। দেখো অবমূল্যায়নের ক্ষেত্রে দেখা যায় যে অবমূল্যায়নের পরবর্তীতে যদি আমদানি নিয়ন্ত্রণের ব্যবস্থাসমূহ যেমন শুল্ক, কোটা ইত্যাদি প্রত্যাহার করা হয়, তাহলে দ্রব্যমূল্য ও মজুরি বৃদ্ধির সম্ভাবনা তেমন কার্যকর হয় না। এরপরে দেখো অভ্যন্তরীণ আয় ও সম্পদ বন্টনের ক্ষেত্রে কি প্রতিক্রিয়া হয়, আমরা একটু সেটি দেখি। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো মুদ্রার অবমূল্যায়ন করা হলে বাণিজ্য স্থিতি অনুকূলে দেখা গেলেও জাতীয় আয় বৃদ্ধি পায়। ফলে কি হয়, দেশের অভ্যন্তরে নিয়োগ ও আয় বৃদ্ধি প্রাপ্ত হয়। এছাড়া অবমূল্যায়নে আমদানি রপ্তানি নির্ভর শিল্পে প্রসার ঘটে। এতে কি হয়, এসব শিল্পের উপকরণের চাহিদা বৃদ্ধির কারণে পূর্বের তুলনায় উপকরণের মূল্য বৃদ্ধি
পেয়ে থাকে এবং এছাড়া পুরোপুরি অভ্যন্তরীণ শিল্পসমূহ উপকরণের মূল্য আপেক্ষিকভাবে হ্রাস পায়, ফলে দেখা যায় সম্পদের পুনর্বণ্টন এবং অভ্যন্তরীণ আয় বণ্টনে পরিবর্তন হয়ে থাকে। এরপরে দেখো বিদেশি ক্রেতাদের নিকট পণ্য সামগ্রীর মূল্যের প্রভাব। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, অবমূল্যায়নের ফলে আমদানি হ্রাস পাওয়ায় পণ্য সামগ্রীর চাহিদা কি হয়, কমে যায় বা কমে থাকে। এর ফলে বিদেশে রপ্তানিযোগ্য পণ্য সামগ্রীর সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে রপ্তানিযোগ্য পণ্য সামগ্রীর মূল্য হ্রাস পাবে, ফলে অবমূল্যায়নকারী দেশের পণ্য সামগ্রী বিদেশিদের নিকট তাদের দেশীয় মুদ্রায় সস্তা হবে, অর্থাৎ বিদেশি অবমূল্যায়নকারী দেশের পণ্য সামগ্রী কম মূল্যে ক্রয় করতে সমর্থ হবে। এরপরে আসছে বাণিজ্য শর্তের ক্ষেত্রে প্রতিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী, মুদ্রার অবমূল্যায়নের কারণে আমদানি ও রপ্তানিকৃত পণ্য সামগ্রীর মূল্য পরিবর্তিত হয়, এতে দেশের বাণিজ্য শর্ত প্রভাবিত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, উদাহরণ হিসেবে আমি একটু বলি, দেখো অবমূল্যায়নের ফলে আমদানি মূল্য বৃদ্ধি এবং রপ্তানি মূল্য কি হয়, স্থির থাকে। এক্ষেত্রে বাণিজ্যে প্রতিকূল অবস্থা পরিলক্ষিত বা বাণিজ্য শর্ত প্রতিকূলে দেখা যায়। অন্যদিকে অদক্ষ খাত থেকে যদি দক্ষ খাতে সম্পদ হস্তান্তরের মাধ্যমে উৎপাদনের ক্ষেত্রে সাফল্য অর্জন সম্ভব হয়, তাহলে বাণিজ্য শর্ত অনুকূলে পরিলক্ষিত হবে। এরপরে আছে কি অন্যান্য ক্ষেত্রে প্রতিক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, উল্লেখিত যে আমরা ক্ষেত্রসমূহ দেখলাম, এই ক্ষেত্র ছাড়াও মুদ্রার অবমূল্যায়নের কারণে সরকারের উপর জনসাধারণের বিরূপ প্রতিক্রিয়ার ক্ষেত্র তৈরি হয়ে থাকে। এছাড়াও কোনো কারণে যদি অবমূল্যায়ন প্রত্যাশিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়, তাহলে দেশ থেকে ব্যাপক হারে মূলধন বিদেশে চলে যেতে পারে, অর্থাৎ সার্বিকভাবে দেশের মূলধন প্রবাহকে ব্যাহত করবে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে কি আমরা সবশেষে কি বলতে পারি যে মুদ্রার অবমূল্যায়নের ঋণাত্মক ও ধনাত্মক প্রভাব কার্যত উন্নত দেশসমূহ চেয়ে অনুন্নত উন্নয়নশীল দেশের ক্ষেত্রে পরিলক্ষিত হয়ে থাকে এবং মুদ্রার অবমূল্যায়নের কারণে সাফল্যের সাথে অগ্রগতি হলো এই ঋণাত্মক প্রতিক্রিয়ার ক্ষেত্রে ব্যাপকভাবে প্রসারিত হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি মুদ্রার অবমূল্যায়নের ফলাফলটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমি যেটি পড়াবো সেটি হচ্ছে মুদ্রা অবমূল্যায়নের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা একটু দেখি। দেখো, আমদানিকৃত পণ্যের মূল্য বৃদ্ধি পায়। মুদ্রার অবমূল্যায়নের কারণে আমদানিকৃত পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পায়, অর্থাৎ কি ক্রেতা সাধারণদের আয়ের একটা বড় অংশ ব্যয় করে পণ্য সামগ্রী ক্রয় করতে, এতে দেশজ পণ্য সামগ্রীর চাহিদা হ্রাস পায়। এরপরে দেখো, অবমূল্যায়নের ফলে আন্তর্জাতিক বাজারে আমদানি রপ্তানি সংকুচিত হয়ে পড়ে এবং অবমূল্যায়নের উদ্দেশ্যে সকলে মুদ্রার মান হ্রাস করলে অনুকূল ফলাফল পাওয়া যায় না। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, মূল্যায়ন কার্যক্রম একটি আংশিক পদক্ষেপ, এটি কোনোভাবেই সার্বিক পদক্ষেপ হিসাবে বিবেচিত হয় না। অর্থাৎ কি দেখো, এই যে মুদ্রার অবমূল্যায়ন না করে শুল্ক, কোটা, ভর্তুকি ইত্যাদির মাধ্যমে আমদানি রপ্তানির কার্যক্রমকে নিয়ন্ত্রণ করা অধিক গ্রহণযোগ্য বলে অনেক অর্থনীতিবিদ মনে করেন। সুপ্রিয় শিক্ষার্থী দেখো, দেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমদানি অত্যাবশ্যক হলে যে পরিস্থিতিতে মুদ্রার অবমূল্যায়নের উন্নয়নকে ব্যাহত করে, আমরা সেটি একটু দেখি। দেখো, যে একটি দেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য যে ক্ষেত্রে আমদানি অত্যাবশ্যক, সে অবস্থায় যদি মুদ্রার অবমূল্যায়ন করা হয় বা বিরাজমান থাকে মুদ্রার অবমূল্যায়ন, তাহলে সেই দেশের উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে। তারপরে দেখো, দেশের আমলাতান্ত্রিক জটিলতার কারণে মুদ্রার অবমূল্যায়ন জনিত অবস্থায় দ্রুত উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে শিল্প কারখানা গড়ে তোলা সম্ভবপর হয়ে ওঠে না, ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায় এবং ফলে কি হয়, পণ্যের মূল্য বৃদ্ধি পায়। এরপরে দেখো সুপ্রিয় শিক্ষার্থী, মুদ্রা অবমূল্যায়নের ফলে বৈদেশিক ঋণ বোঝা হয়ে যায়। দেখো, অবমূল্যায়ন জনিত সময়ে বৈদেশিক মুদ্রার মাধ্যমে যখন ঋণ পরিশোধ করতে হয়, সেক্ষেত্রে পূর্বের ঋণ দেশের নিকট অধিক বোঝা হয়ে দাঁড়ায়, কেননা
মুদ্রার অবমূল্যায়ন করা হলে বৈদেশিক মুদ্রায় পরিমাপকৃত ঋণের বোঝা বৃদ্ধি পেয়ে থাকে। এরপরে আছে কি, মুদ্রার অবমূল্যায়ন বিদেশি বিনিয়োগকে পরোক্ষভাবে নিরুৎসাহিত করে। অর্থাৎ কি, মুদ্রার অবমূল্যায়নকারী দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে অনেকেই চিন্তিত হয়ে পড়ে। এই অবস্থায় বিদেশি বিনিয়োগকারীগণ বিনিয়োগে উৎসাহিত হয় না এবং দেশের জনগণ মূলধন দেশের বাইরে পাচারের চেষ্টা করে, যা সার্বিকভাবে অর্থনীতিতে ক্ষতিগ্রস্ত করে। মুদ্রা অবমূল্যায়ন অনুন্নত দেশের জন্য ক্ষতিকারক হিসাবে বিবেচিত হতে পারে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, বিষয়টি হচ্ছে যে অনুন্নত দেশের উৎপাদনের জন্য যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি বিদেশ থেকে আমদানি করতে হয় এবং অন্যদিকে অনুন্নত দেশের রপ্তানি কতিপয় প্রাথমিক দ্রব্যের মধ্যে সীমাবদ্ধ থাকে। অবমূল্যায়নজনিত কারণে প্রাথমিক দ্রব্যের সরবরাহ স্থিতিস্থাপক বিধায় এ জাতীয় ক্ষেত্রে মুদ্রার অবমূল্যায়ন করা অনুন্নত দেশের জন্য এবং দেখো ক্ষতির কারণ হিসেবে ব্যাপকভাবে বিবেচিত হয়ে থাকে। তারপরে দেখো সরবরাহ স্থিতিস্থাপকতা বেশি হলে দীর্ঘমেয়াদে মুদ্রার অবমূল্যায়নের প্রভাব প্রতিকূলে যেতে পারে। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, মুদ্রা অবমূল্যায়নের কারণে কাঁচামাল আমদানিজনিত ব্যয় বৃদ্ধি পায়। ফলে আমদানিকৃত দ্রব্যাদি যা রপ্তানি শিল্পে ব্যবহৃত হয় সে সকল শিল্পে উৎপাদন ব্যয়ও বৃদ্ধি পায়। ফলে কি হয়, রপ্তানিকৃত পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পায়। এতে সামগ্রিকভাবে উৎপাদিত সকল পণ্যরই মূল্য বৃদ্ধি পাওয়ার ক্ষেত্র তৈরি হয় এবং এর প্রভাবে এক পর্যায়ে মুদ্রাস্ফীতিও দেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা মুদ্রার অবমূল্যায়নের সমস্যাগুলো দেখলাম। এরপরে আমরা যেটি দেখব, লেনদেনের ভারসাম্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমদানি, রপ্তানি ও অন্যান্য আন্তর্জাতিক লেনদেন সংক্রান্ত দেনা পাওনার হিসাবকে বলা হয় একটা দেশের লেনদেন ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট। অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের সাথে অন্যান্য দেশের অর্থনৈতিক লেনদেনের ধারাবাহিক হিসাবকে বলা হয় লেনদেনের হিসাব। লেনদেনের ভারসাম্য সম্পর্কে বিভিন্ন অর্থনীতিবিদগণ বিভিন্ন মতবাদ প্রদান করেছেন। আমরা সেটি একটু দেখি। প্রফেসর কিনলে বার্গার এর মতে দেখো, the balance of payment of a country is a systematic record of all economic transactions between the residents of the reporting country and the residents of foreign countries during a given period of time. অধ্যাপক P.A. স্যামুয়েলসনের মতে, a country balance of international payments is the statement that takes into account the values of all goods, all gifts and foreign aid, all capital loans and all gold coming in and going out, and the interrelations among all these items lying behind. সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এই যে আমরা যে সংজ্ঞা দুইটা যে পড়লাম, কিন্তু সংজ্ঞা থেকে আমরা বলতে পারি কি, যে একটি নির্দিষ্ট সময়ে মোট পাওনা বা দেনার বিবরণ বা হিসাবকে বলা হয় লেনদেনের ভারসাম্য। একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের যে প্রকার আর্থিক লেনদেন বা আর্থিক দেনা পাওনার সামগ্রিক হিসাবকে বলা হয় লেনদেনের উদ্বৃত্ত বা লেনদেনের ভারসাম্য। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, লেনদেনের ভারসাম্যটি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আজকে এই পর্যন্তই।